বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শাহনুরুল কবির শাহীন এবং আমার ডানে রয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমি প্রথমে একটু আপনাদের কাছে বুঝতে চাই যে সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিয়েছে, যদিও 11টার মধ্যে মাত্র 6টা রিপোর্ট দিয়েছে। ঐকমত্যের জন্য ঐক্যমত কমিশন হয়েছে এবং কমিশন পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের প্রসেসের মধ্যে ঢুকে পড়েছে আমরা জানি। আমি একটু বুঝতে চাই যে ঐকমত্যটা আসলে কত নিকটে বা কত দূরে আসলে। মিস্টার শাহনুরুল কবির শাহীন, আপনার কাছ থেকেই শুনি। আপনি কি আপনি তার কাছ থেকে শুনতে চাইছেন আগে? ওকে জি, জিলু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আপনাকে, শাহীন ভাই এবং চ্যানেল আয়ের সকল দর্শককে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার ঐক্যমত্য কমিশনের সাথে আমাদের যখন মিটিং হলো, প্রথম এবং শেষ যে মিটিংটা হলো, সেখানে আমি এক সাজেশন দিয়েছিলাম যে আমরা ফার্স্টে তালিকাভুক্ত করে সবগুলো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে পুরো তালিকা বানিয়ে সব পার্টিগুলোর সাথে শেয়ার করা প্রত্যেকটা প্রপোজাল, যেন পার্টিগুলো প্রথমে একটা টিক দিতে পারে যে আমরা এগ্রিড বা ডিসএগ্রিড বা পার্শিয়ালি এগ্রিড, এবং এরপর যেগুলো এগ্রিড বা যেগুলো সবাই ডিসএগ্রিড এবং সবাই এগ্রিড সেগুলো বাতিল করে যেগুলো পার্শিয়াল এগ্রিড, মানে যেগুলো এগ্রিড তাহলে তো হয়ে গেল, এখানে তো আর আলোচনারও দরকার নাই। যেগুলো সবাই ডিসএগ্রিড এগুলো নিয়ে আলোচনা করে আসলে সময় নষ্টই হবে, আর কিছু হবে না। যেগুলো পার্শিয়ালি এগ্রিড সেগুলো নিয়ে আলোচনায় বসা, আলোচনা যত শীঘ্রই শেষ করা যায়, তারপর ওই এগ্রিড এবং পার্শিয়ালি এগ্রিডমেন্টের মাধ্যমে যে এগ্রিডে আসলাম সেটা করে আমরা কমিশন তো সেই কাজটা করেছে আপনাদের সবাইকে একটা কোশ্চেনের পাঠিয়েছে। আমি স্পেসিফিক্যালি যে সাজেশনটা দিয়েছিলাম, কমিশন এই সাজেশনটা তারা নিয়েছেন, সেই হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদও জানাই। তবে এই যে এই রিপোর্টটা চাওয়ার বা এই যে আমাদের কাছে মানে রাজনৈতিক দলগুলোর কাছে এটা পাঠানো নিয়ে এখানে আবার একটু ছোট ইনএফিশিয়েন্সি তৈরি হয়েছে। ওনারা এক সপ্তাহ সময় দিয়ে সবার কাছে পাঠিয়েছেন, কিন্তু এক নম্বর হলো এক সপ্তাহের ভেতরে সবাই পায়নি। যেমন আমার দল আমরা 3 দিন পরে পেয়েছি, আমি এমনও কয়েকটা দলের কাছে শুনেছি যারা 4 দিন 5 দিন পর পেয়েছে, তোমাদের 1 দিন 2 দিন সময় পেয়েছে এটা রিপোর্টটা ফেরত জমা দেবার জন্য। এখানে আরেকটা জিনিস আছে যে ঐক্যমত্য কমিশন হয়তো পলিটিক্যাল পার্টি কিভাবে কাজ করে সেটার সাথে ভালোভাবে পরিচিত না, কারণ পলিটিক্যাল পার্টি আসলে ব্যক্তিকেন্দ্রিক না, তো সো আপনি একটা পাঠিয়ে দিলেন একজন ব্যক্তি এটা ঠিক করে দিলে এটা হয় না। সো পলিটিক্যাল পার্টিকে আগে জানাতে হবে, তারা একটা সাব কমিটি গঠন করবে এটা পড়বার জন্য, পর্যবেক্ষণ করবার জন্য। সেই সাব কমিটি একটা ডিসিশন নিয়ে বা একটা সেট অফ ডিসিশনস নিয়ে আপনার কার্যকরী দলীয় সবচেয়ে উচ্চ পর্যায়ের কমিটির সাথে বসবে, তারপর একটা ফাইনাল রিপোর্ট হবে, তারপর তারা শেষ করবে, তারপর জমা দিবে। সো পলিটিক্যাল পার্টিকে এটা নিয়ে একটু সময় দিতে হয়। ওনারা এই জিনিসগুলো হয়তো আর একটু এফিশিয়েন্টলি করলে আরো ভালো হতো, বাট প্রসেস শুরু হয়েছে। এবং আমার ধারণা ওনারা যদি যেই লাইনে এসছেন, মানে আমি যেভাবে সাজেস্ট করেছিলাম ওইটাও যদি ওনারা ফলো করেন বা ওখানে ওনারা যদি আরো ইনোভেশন করে আরো কিছু করেন, খুব অল্প সময়ের ভেতরে, মানে এখানে আলোচনা হয়েছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস লেগে যেতে পারে, অনেক মাস লেগে যেতে পারে। আমার মনে হয় 1 থেকে 1.5 মাসের ভিতরে পুরোপুরিভাবে আমরা এক জায়গায় আসতে পারি যে এইগুলোতে আমরা সবাই এগ্রিড, এগুলোতে আমরা এগ্রিড না, এগুলোতে এতখানিতে এগ্রিড, সো ওই পর্যন্তই আমরা এগ্রিড, এবং এখানে এই পর্যন্ত একটা ঐক্যমত সৃষ্টি করে আমরা তারপরে নির্বাচনের জন্য বা নির্বাচনের জন্য এগিয়ে যেতে পারি। কারণ কোনো কিছুতে মানে একটা পয়েন্টের পর আপনি যত বেশি আলোচনা করেন না কেন আমরা একমতে আসবো না। অনেক কিছু এরকম আছে, যত বেশি আলোচনা করেন কেন একমতে আসবো না। সো কিছু জিনিস আছে যেটা হয়তো আমাদের পার্শিয়ালি আমরা একমত হয়েছি, সো সেখানে একটু আলোচনা করে যে জিনিসটা একটু কিভাবে চেঞ্জ করলে সবাই মোটামুটি ফুললি একমত হতে পারি, এই জায়গাগুলো নিয়ে শুধু আলোচনা। এগুলো যদি মানে আমরা 1-1.5 মাসের ভিতর আলোচনায় একমত না হতে পারি, তার মানে আপনি ধরে নিতেই পারেন যে এখানে আমরা সবাই একমত হব না, তাহলে ওখান থেকে আমাদের মুভ অন করতে হবে। এই প্রসেসটা, এই ডিসকাশনের প্রসেসটা শুরু করার আগে আমি আরেকটা জিনিস সাজেস্ট করব আপনার শোর মাধ্যমেও ঐক্যমত্য কমিশনকে বা তাদের সাথে দেখা হলে তাদেরকেও বলবো যে এই যে এইগুলো এক্স্যাক্ট প্রসেসটা কী হবে সেটা নির্ণয় করা, এবং কোন পর্যন্ত আমরা ডিসকাস করতে রাজি। কারণ এগেন ডিসকাস করতে চাইলে কিন্তু 10 বছর পার করে দিতে পারি, ডিসকাশনে শেষ হবে না। সো কোন পর্যন্ত আমরা ডিসকাস করতে রাজি কোন একটা ইস্যু নিয়ে, সেই জায়গাগুলো কিছু বাউন্ডারি সেট করে দেওয়া, তাহলে আমরা মনে হয় এফিশিয়েন্টলি এই ঐক্যমত্য কমিশনের এই যে এই রিপোর্টগুলো এগুলো নিয়ে একটা ঐক্যমতে আসলে পৌঁছাতে পারি। এমনি আপনি পুরো প্রসেসের মধ্যে কি দেখছেন, তাদের আন্তরিকতা কতখানি আছে এই বিষয়ে? আসলে এই পর্যন্ত যতখানি হয়েছে তাতে আলোচনায় গেছেন, আমি ডায়লগ শব্দটা ব্যবহার করব না, আলোচনায় কিংবা এই যে আপনি বললেন যে এটা স্টাডি করবার জন্য এক ধরনের প্রক্রিয়া করা, একটা মানে আমাদের মতামত জানাবার জন্য একটা প্রক্রিয়া শুরু হয়েছে। কি মনে হয় এখন মনে করেন যে কোনো কিছু ইতিবাচকভাবে দেখা যায়, নেতিবাচকভাবে দেখা যায়। যেমন মনে করেন প্রথম যখন আমরা ডায়লগে বসলাম তখন আসলে কোনো ডায়লগ হয়নি, একটা পরিচিতি টাইপের একটা সিচুয়েশন হয়েছে যেখানে সবাই সবার সাথে অলরেডি পরিচিত, সো নতুন করে পরিচিতির দরকার ছিল না। সো এই যে এফেক্টিভনেস বা এফিশিয়েন্সির একটা ঘাটতি ছিল।
এখন এটা আমি নেতিবাচকভাবে বলতে চাইলে বলতেই পারি যে এখানে তাদের সদিচ্ছার একটা ঘাটতি আছে, আবার ইতিবাচকভাবে বলতেই পারি যে তারা আসলে তাদের সদিচ্ছা ছিল, তারা হয়তো এফিশিয়েন্টলি কাজটা করতে পারেনি। সো এখনো আমরা প্রসেসে এতদূর আগাইনি যেখানে পরিষ্কারভাবে বলতে পারি যে তাদের সদিচ্ছা আছে না নেই। এখন পর্যন্ত আমি আশাবাদী, আমার মনে হয় তাদের সদিচ্ছা আছে, এবং সেখানে আমরা কিভাবে আগাতে পারি একটু সামনে যেয়েই দেখব। শাহিন, যে আমি ববি ভাইয়ের কাছ থেকে আগেই শুনতে চাইলাম এই জন্যে, কারণ উনি যেহেতু এই মিটিংগুলোতে অংশগ্রহণ করেছেন, ওনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি। আমরা তো পত্রপত্রিকায় দেখতেছি বা বিভিন্ন মাধ্যমে শুনতেছি, তো ওনার কাছ থেকে যেটা শুনলাম, তো ওনার সাজেশন যেটা অত্যন্ত সুন্দর, চমৎকার, এবং ওই মোতাবেকই কিন্তু ঐক্যমত্যের কমিশন যে চিঠিগুলো পাঠিয়েছে এটার ভিত্তিটা করে। তা এখন উনি যেটা বললেন যে এই যে 7 দিন সময়, তার মধ্যে 3 দিন 4 দিন চলে গেছে চিঠি পাইতে, তারপরে এই চিঠি পাওয়ার পরে এটা তো আর মানে একটা ছোট্ট বিষয় না, এটা তো অনেক বড় বিষয়, অনেক লম্বা বিষয়। এখানে তো অনেক মতামত আছে, অনেক বিষয় আছে, যেগুলোতে আমাদের যারা দলীয় এই আমাদের যেটা এই ডিপার্টমেন্ট আছে, যারা কাজ করবেন তাদের উপরে এটা কাজের জন্য দেওয়া হবে। কাজ করার পরও তারা একটা সামারি করবে, সামারি করে সেটা মিটিং করবে, কমিটি করবে। এখানে এইগুলো করতে তো আমার মনে হয় না 2 সপ্তাহের আগে কোনো মতেই সম্ভব না, 2 সপ্তাহ 3 সপ্তাহও লাগতে পারে। কিন্তু যেটা বলা হচ্ছে যে আমাদের এই কমিশন যেটা বলতেছে বা আমরা যেটা বলতেছি যে সংস্কার তো যেটা বললেন যে করলে তো আমরা 10 বছরই করতে পারি, কিন্তু মিনিমাম যেটা দরকার, আমাদের ইমিডিয়েট যেটা দরকার, যে জিনিসগুলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় বা আমাদের ছাত্র সমাজ বা আমাদের শিক্ষিত সমাজ বা আমাদের সারা বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা যা চাচ্ছে, সেই বিষয়গুলো মাথায় রেখে বা সেইগুলো প্রায়োরিটি দিয়ে আমাদের কাজ করতে হবে, যে আমরা কোন জিনিসগুলো আগে করব, যে জিনিসগুলো আমাদের জনগণের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের জন্য। সুতরাং এই শুধু এই সরকার যদি বলে যে আমরা এই 10টা সংস্কারই করতে চাই, কিন্তু 10টা সংস্কারের মধ্যে প্রাধান্য দিয়ে করতে হবে। আর যে আমরা যাই করি, যত কিছু করি, সেগুলো তো আলটিমেটলি তো আমাদের পার্লামেন্টে যাবে, সেখানে তো আমাদের ঐক্যমত হইতে হবে। কিন্তু আমাদের যে বিষয়গুলো আছে, যে পিছনে যে অনেক ইতিহাস আছে, আমাদের অনেকগুলো রেকর্ড আছে, যে আমরা 91 সনে যে আমরা 3 দলের রূপরেখা যেটা করেছিলাম, সেখানে কিন্তু আমরা খুব একটা কামিয়াব হতে পারি নাই। সেখান থেকে কিন্তু একটা অনাস্থা তৈরি হয়েছে, সরকার বলি, আমরা জনগণ বলি বা শিক্ষক সমাজ বলি, তাদের ভিতরে একটা কিন্তু আমি বিভিন্ন জায়গায় এই প্রশ্নের সম্মুখীন হই যে আমরা ওই সময় তো আপনারা করছেন এটা, কিন্তু এটা তো বাস্তবায়ন পাইলাম না আমরা। কিন্তু এই জিনিসগুলো আগে এনশিওর করতে হবে। এখন আমি ভোট করলাম, যে আমাদের দল ক্ষমতায় আসলো, আমরা বলে আসলাম করব, পরে করলাম না, এই জিনিসগুলো যাতে না হয়। এবং এই বিষয়গুলো যে সংস্কারের যে বিষয়গুলো, যেটা না হইলেই না, এবং ইমিডিয়েট যেটা দরকার, সেইগুলো আমরা নিয়ে প্রায়োরিটি নিয়ে যদি আমরা আগাই, তাহলে আমার মনে হয় যে আমরা আমাদের আসল গোলে পৌঁছতে পারবো। এবং আমাদের যে নির্বাচনের ব্যবস্থাটা যেটা করা দরকার, যেটা আসলে যেটা জনগণ চাচ্ছে, দেশবাসী চাচ্ছে, সারা দুনিয়া চাচ্ছে, যে একটা ক্রেডিবল ইলেকশন, নির্দলীয় নিরপেক্ষ ইলেকশন, সকল দলের অংশগ্রহণ করে। সুতরাং এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি করতে পারবো, এবং আগামী ডিসেম্বরের মধ্যে, যেটা প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই বলেছেন, যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন আমরা করতে চাই। সো এখানে মিস্টার ববি হাজরা, আপনার কাছে প্রশ্ন, যে আপনি কি মনে করছেন, মানে আপনি তো বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন, চোখের ভাষাও বুঝতে পারেন, বারবার কথা এবং যা কিছু দেখছেন শুনছেন সব কিছু কী মনে হচ্ছে? মিস্টার শাহিন আশা করছেন ডিসেম্বরে, আমরা কখনো মার্চ শুনছি, কখনো জুন শুনছি। আপনি কি অনুমান করতে পারেন যে নির্বাচনটা আসলে কবে হবে? 25শে ডিসেম্বরে, না 26শে মার্চে, না 26শে জুনে মধ্যে, নাকি আরও পরে, নাকি আরও নতুন নতুন রাজনৈতিক শক্তি তৈরি হবার পরে, একটা সমাজে ভারসাম্য আসবার পরে, রাজনৈতিক ভারসাম্য আসবার পরে? বাস্তবিকভাবে বলতে হলে, জিলু ভাই আপনার প্রশ্নের উত্তর দিতে হলে, বাস্তবিকভাবে বলতে হলে খুব দুঃখের সাথে বলতে হবে যে আমি আসলে জানি না, আমি বলতে পারছি না। আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি শীঘ্রই একটা নির্বাচন দিতে চান, কিন্তু শীঘ্রই কখন হতে পারে এটা হয়তো ওনার কাছে পরিষ্কার না। যদিও বাইরে থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে অনেক শীঘ্রই হতে পারে এই নির্বাচনটা, মানে দিতে চাইলে দেয়া যেতে পারে এই নির্বাচনটা। আমি মনে করছি না যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্য কোনো কারণে সময় ক্ষেপণ করতে চেষ্টা করছেন। তবে
যেটা হচ্ছে যে একটা সরকার তো আসলে এক ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না, আমরা যতই বিশ্বাস করতে চাই যা কিছু, যেমন মনে করেন এর আগেও কিন্তু লোকজন বিশ্বাস করতে চাইতো শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা চালায়, যদিও অবভিয়াসলি সব সর্ট অফ নাটের মূল শেখ হাসিনাই ছিল, কিন্তু শেখ হাসিনা একা কিন্তু দেশের এত বড় ক্ষতি করতে পারেনি, তার সাথে আরও শত শত হাজার হাজার আপনার দুষ্ট নেতাকর্মী ছিল বলেই দেশের এত বড় ক্ষতি করতে পেরেছে এই গত 15.5 বছর। তো একইভাবে আমি অত নেতিবাচকভাবে দেখছি না, বাট একইভাবে আজকের অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা একা পরিচালনা করছেন না, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যারা জড়িত আছেন তারা আমরা বারংবার দেখছি যে শক্তভাবে তাদের প্রচেষ্টা হচ্ছে একটা নতুন দলকে শক্তিশালী করা। তারা পছন্দ করতেই পারেন, এটা ঠিক আছে, তারা একসাথে কাজও করেছেন, কিন্তু আমরা আসলে সরকারের উপর ওইভাবে আস্থা রাখি যে সরকার কোনো দলের না, সরকার কোনো ব্যক্তির না, সরকার জনগণের জন্য কাজ করবে। এবং একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইমারি দায়িত্ব হলো জনগণের আপনার অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া, জনগণের ভোটের অধিকার, তাদের সিদ্ধান্তের অধিকার। তো এখন তার মানে নিরপেক্ষ একটা নির্বাচন করা তাদের প্রাইমারি কনসার্ন, প্রাইমারি দায়িত্ব। তো নিরপেক্ষ নির্বাচন করা খুব মুশকিল হয়ে যায় যদি তারা শক্তভাবে পক্ষপাতিত্ব করে একটা দলের প্রতি, সেই দলটা নতুন হোক পুরাতন হোক, এখন একটা নতুন দলের প্রতি করছে। আমরা ডেইলি দেখছি সব ধরনের সরকারি সহযোগিতা একটা নতুন দল পেয়ে যাচ্ছে, মানে সরকারি বাস ব্যবহার, হেলিকপ্টার ব্যবহার থেকে শুরু করে সরকারি যে কোনো ধরনের সুযোগ সুবিধা। এগেন এই দলের নেতৃত্বে যারা আছেন তারা তরুণ, তাদের অনেক অবদান আছে গত 1 বছর অ্যাটলিস্ট জুলাই আন্দোলনে তাদের অনেক বড় অবদান আছে, এটা যেমন সত্যি, তাই বলে এক আন্দোলনের অবদানে সব খুন মাফ হয়ে যায় না বা সব দোষ মাফ হয়ে যায় না। তো এইটার কারণে তাদেরও মানে তারা যেহেতু নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে চেয়েছেন এবং আমরাও বিশ্বাস রাখি তারা নতুনভাবে নতুন মাপে রাজনৈতিক যাত্রা করবেন। আমার দল, অনেক দল আছে যারা গত 10 বছরের যাত্রা শুরু করেছে, আবার বিএনপি মানে বাংলাদেশের প্রাচীনতম দলগুলোর মধ্যে একটা এবং সরকার পরিচালনা করার দলগুলোর মধ্যে একটা, তাদের এক ধরনের অভিজ্ঞতা, তারা একভাবে কাজ করবেন। আমরা যারা গত 10-15 বছরের সৃষ্টি হয়েছে আমরা একভাবে করব, আবার একদমই জুলাই আন্দোলনের পরবর্তীতে যারা যেই দল সৃষ্টি হয়েছে তারা একভাবে চিন্তা করবেন। বয়সের ফারাক আছে, বিএনপির নেতৃত্বের সিনিয়র নেতৃত্বের অ্যাভারেজ বয়স হয়তো 70+, আমার দলের সিনিয়র নেতৃত্বের অ্যাভারেজ বয়স হয়তো 40+, আবার নতুন যে দলটা হচ্ছে এটার সিনিয়র নেতৃত্বের অ্যাভারেজ বয়স হয়তো 30-এর কম। সো একটা মানে এই ভ্যারিয়েশনটা দরকার, তো সঠিকভাবে গণতন্ত্র, বহুমাত্রিক গণতন্ত্র তৈরি করার জন্য এই ভ্যারিয়েশনগুলো দরকার, সবার প্রয়োজন আছে। কিন্তু একটা দল যখন স্পেসিফিক বেনিফিট পাবে তখন ওই দলটা কিন্তু আসলে ন্যাচারালি যত সুন্দরভাবে গড়ে উঠতে পারতো, কারণ তাদের একটা জনসম্পৃক্ততাও কিন্তু ছিল জুলাই আন্দোলনের পর, জনগণ তাদের পছন্দও করতেন, এখনো হয়তো করেন, এখনো হয়তো অনেকভাবে করেন। কিন্তু আমাদের কিন্তু মানে আমি আমার পার্সোনাল কথা বলছি, উনি নাও এগ্রি করতে পারেন বা অনেকে না এগ্রি করতে পারেন, কিন্তু আমার কিন্তু যা আশা ভরসা ছিল এই দলটা থেকে সেটা ক্রমাগত কমে আসছে। এবং আমি এটাও আশা করিনি যে তাদের প্রতি মানে এই যে তরুণদের প্রতি একটা আশা ভরসা যে তারা ভালো, এখানে আমার কখনোই আশা ছিল না যে তারা প্রথম নির্বাচন জিতে যাবেন, তারা এক রাতে দেশ চেঞ্জ করে দেবেন। তবে আমার যে আশাটা ছিল যে তারা নতুন কিছু ভালোভাবে করতে চেষ্টা করবেন এবং এটাতে তারা স্ট্রাগল করবেন, আমরা স্ট্রাগল করেছি, এখনো করে যাচ্ছি, তারাও স্ট্রাগল করবেন, কিন্তু তাদের বয়সটা আরও কম, চিন্তাধারাগুলো আরও নতুন। সো তাদের এই স্ট্রাগলের মাধ্যমে হয়তো সামনে আমরা অনেক সুন্দর কিছু দেখব। কিন্তু দুঃখজনক কিন্তু সত্যি যেটা দেখছি যে তাদের কোনো স্ট্রাগল করতে হচ্ছে না, এই যে করতে হচ্ছে না এটা কিন্তু একটা পরিচয় কোথায় কোথা থেকে সহযোগিতা আসছে। তো এগুলোর মাধ্যমে তারা যত সুন্দরভাবে একটা দল হিসেবে ফুটে উঠতে পারতো সেখানেও কিন্তু আসলে ব্যাঘাত ঘটছে। মানে তারা এখন খুব শান্তিতে আছেন, সুখে আছেন বা তারা মজা পাচ্ছেন হয়তো, কিন্তু লং টার্ম তারাও একসময় যে বুঝবেন যে তাদের গ্রোথটা আসলে রিটার্ডেড হয়েছে, মানে রিটার্ডেশন হয়েছে তাদের গ্রোথের এইসব সহযোগিতার মাধ্যমে। তারা জানেন না সর্ট অফ সরকার যখন তোমার বিরুদ্ধে থাকে তখন কিভাবে কাজ হয়, তারা জানেন না সরকার যখন তোমার পক্ষে না থাকে তখন কিভাবে কাজ হয়। আমরা যখন মনে করেন একটা নিউজ কনফারেন্সও করি, 2টা টিভি ক্যামেরা আনতে বা 5টা টিভি ক্যামেরা আনতে আমাদের কত মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, অ্যাজ অপোজ টু বিএনপি আজকে এত বছর সরকার পরিচালনা বা এত কিছুর সাথে ছিল বলে বিএনপি যখন ডাক দেয় তখন সব টেলিভিশন ক্যামেরা চলে আসে। নতুন একটা দল হয়েছে, তারা এখন কিছু করেই নেই, তারা সেম আপনার বেনিফিটগুলো পাচ্ছে। আবার প্রশাসনিক কোনো একটা বিএনপি তো ভাই এখন একটা প্রোগ্রাম করলে ডিসিরা বাস দিয়ে লোক বই আইনে পাঠিয়ে দেবে না, কিন্তু সরকারি দল সেই জিনিসটা পাচ্ছে। সো এই যে এই প্রভাবগুলো আমার মনে হয় লং টার্মে বাংলাদেশের জনগণ যেটা পেতে পারতো এই তরুণদের থেকে সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে। একই সাথে সবচেয়ে বড় ক্ষতি হয়তো এই তরুণদের দলের হচ্ছে, কারণ তারা যেভাবে গ্রোথ প্রসপেক্টটা তাদের ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। শাহনুরুল কবির শাহীন, আপনার অভিজ্ঞতা আমি যদি বলি যে আপনার গ্রাসরুট লেভেলের অভিজ্ঞতা কি, নতুন দল নতুন মানুষ কি আশা করছে বা
না আসলে যে নতুন দল যেটা হয়েছে, আরেকটা প্রশ্ন ছিল যে আপনি মনে করেন কবে নির্বাচন হবে, কি অনুমান করেন, সেটাও আমি একটু বুঝতে চাই। কিছুটা ববি হাজ্জাজ সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, বিশেষ করে নতুন দলের সঙ্গে তাদের সংস্রবের বিষয়টি টেনে। আপনি কি মনে করেন? না, নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন বিএনপি অনেক আগেই, এবং বিএনপি সহ অন্যান্য দলেরাও কিন্তু সবাই কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে বিভিন্ন কারণে। কিছু কারণ তো উনি বললেন, এছাড়াও আরও কিছু কারণ আছে যেগুলো তো কথাবার্তায় স্পষ্টভাবে বোঝা যায় যে তারা মানে কিছু একটা করতে যাচ্ছে। এখন যে নতুন দল যেটা যেটা কি এনসিপি নাকি, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তো এনসিপি তো এটা তো একটা ছাত্রদের দল, ছাত্ররা করছে এটা, কিন্তু রুট লেভেলে গ্রাম পর্যায়ে আমরা যারা গ্রামে থাকি, গ্রামে চলাফেরা, এটা যদি ছাত্রদের দল হয়, ছাত্ররা করে থাকে, তাহলে তো তাদের শক্তি সবচেয়ে বেশি, কারণ বাংলাদেশের ছাত্র সংখ্যা তো প্রায় কোটি তিনেক। না সেটা বলতেছি যে ছাত্র কোটি তিনেক হলে তো এখানে তো সব ছাত্র তো আর তাদের না। আচ্ছা, তাহলে কি এটা ছাত্রদের দল বলা যাবে? ছাত্রদের, তারা বলতেছে ছাত্রদের দল, কিন্তু যেহেতু আন্দোলনটা হয়েছিল ছাত্রদের মাধ্যমে, মানে আমরা যে সুফলটা আসছে শেখ হাসিনার পতনটা শেষ পর্যায়ে যায় এরকম একটা হয়েছে, তো এখন ওই ছাত্রদের দল বলে আমরা মনে করি আর কি সবাই, কিন্তু এটা কিন্তু রুট লেভেলে গ্রামগঞ্জে কিন্তু ওই ধরনের কোনো এটার মানে সাড়া নাই, বা তারা ওই ধরনের কোনো কাজকর্ম করতেছে না যে তারা যেটা এখানে একটা দল আছে বা দল করছে বা দল করতে চাচ্ছে বা দলের মানে আগায় নিতে চাচ্ছে, এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার চোখে পড়ে নাই এই উপজেলা লেভেলে। জেলা লেভেলেও তেমন খুব একটা আছে বলে মনে হয়। আর যারা আছে বেশিরভাগ কিন্তু আমরা দেখি যে তারা খুব একটা ওই যে মানে মাতভরিতে ব্যস্ত আছে, মাতাবরি করার জন্য তারা ব্যস্ত। এই উপজেলাতে একটা মিটিং হলে তাদেরকে চেয়ার দিতে হয়, মানে অনেক সময় আমাদের আগেও চেয়ার দিতে হয়, এরকম কিছু ঘটনা আমার চোখে পড়েছে। তো এইভাবে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ডাকা হয়, বিভিন্ন তাদের কথা শোনা হয়, তারা বিভিন্ন কথা বলেন, তারপরে বিভিন্ন কাজকর্মের মধ্যেও তাদেরকে শরিক করা হয়। বিভিন্ন ওই যে মানে সরকারিভাবে যে কাজ, সাপোজ এখন ওই যে আপনার ঈদ মৌসুম, এখন আপনার ওই যে ভিজিটি চাউল বলে, যেটা 10 কেজি করে চাউল ফ্রিতে দেওয়া হয়, এটা প্রত্যেকটা উপজেলায়, ইউনিয়নে, ওয়ার্ডে, পৌরসভায় বিতরণ করা হয়। সেখানে তাদেরকেও একটা পার্সেন্টেজ দিতে হচ্ছে, বা সেটা তারা বিতরণ করছে। এটা ভালো, সবাই মিলে বিতরণ করবে, এটা গরিব মানুষই পাবে। কিন্তু এই যে ইনভলভমেন্টটা, যেটা ববি হাজ্জাজ বললেন যে এই যে জিনিসটা, বয়সের বিষয়টা, তাই না? আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে সেখানে গণতন্ত্রের তারা অন্যতম ধারক বাহক, তাই না, দুনিয়ার ভিতরে। তো সেখানেও কিন্তু যিনি সম্ভবত কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন আবুল কালাম আজাদ সাহেব, তো উনি কিন্তু কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন আমি যেটা জানি 22 বছর বয়সে, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু উনি যায় প্রেসিডেন্ট হয়েছেন 57 বছর বয়সে। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি তখনকার মানে অভিজ্ঞতা আর 22 বছর, তখন আমার তখন বয়স ছিল 22, এখন আমার 57, মানে এক্সপিরিয়েন্সটা ব্যাখ্যা করতে অভিজ্ঞ ছিলাম না এখন। জি, তো এই যে তাদেরকে যেটা বলা হলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তাদের তো এক্সপিরিয়েন্স তো এখানে ঢাকা শহরে আন্দোলন করছে বা শহর পর্যায়ে আন্দোলন করছে, গ্রাম পর্যায়ে আন্দোলন হয়েছে, কিন্তু এটা একটা মোভ হয়েছিল, যে মোভটা খুব র্যাপিডলি এটা মানে এক্সপার্ট মানে এটার বিস্তার করছে। তো সেই বিস্তারের মাধ্যমে তারা যেটা মনে করতেছে যে এখন সবসময় যেটা তারা করতে পারবে, সেটা মনে হয় না ঠিক। আর যেটা ইলেকশনের কথা বললেন, যে তারাও তো বলতেছে যে ইলেকশন দেওয়া যাবে না, সংস্কার করতে হবে, বিচার করতে হবে। এখন বিচার তো এটা তো আইনের বিষয়, আইন তো তার আইন। আমরা যদি তাহলে ওই জোর করে বলি যে বিচার করতে হবে 3 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, তাহলে তো আমরা ওই শেখ হাসিনার মতোই করলাম, তাই না? তা আইন তো আইনের গতিতে চলবে, ঠিক আছে। সেটা যদি বিচারের জন্য, যেটা আমাদের ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল যেভাবে চলবে, কিন্তু সেটা তো বললেই তো 6 মাসের মধ্যে করতে পারবে না, বললেই তো 1 বছরের মধ্যে করতে পারবে আমার মনে হয় না। এটা তো একটা ধারাবাহিকতা আছে বা একটা সিস্টেমিক ওয়েতে আগাবে। সুতরাং এই যে জিনিসগুলো যারা বলতেছে, এটা কিন্তু সাধারণ মানুষ যেটা মনে করতেছে যে এটা তাদের একটা মানে বলার জন্য বলতেছে, এরকম একটা ভাব কিন্তু হয়ে গেছে এখন মানুষের ভিতরে। তারা কিন্তু খুব একটা তাদের কথার গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে হ্যাঁ,
সংস্কার বিষয়টার ব্যাপারে কিন্তু আপনার মোটামুটি একটা পাবলিক পারসেপশন আছে। সেটা আমরা যারা চলাফেরা করতে বিশেষ করে কিছু মানে বিশেষ করে শিক্ষিত সমাজটা বা এতে সংস্কারের বিষয়ে তারা কিন্তু সবাই আগ্রহী যে সংস্কারটা এখন কি সংস্কার হবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে এবং যে জিনিসগুলো আমাদেরও তো সেটা কারণ এই সরকারের সংস্কার সরকার বলবে কিন্তু বাস্তবায়ন করতে গেলে আমাদের লাগবে, কারণ আমরা তো মাঠে ময়দানে জিনিসটা প্রচার করব, যে প্রচারটা সাধারণ মানুষ জানবে। এখন আমাদের দেশের কত পার্সেন্ট লোক আছে শিক্ষিত, কত পার্সেন্ট পত্রপত্রিকা পড়ে, এখন যেহেতু টিভির মানে ইন্টারনেটের মাধ্যমে বা এমনি টেলিভিশনের খবরগুলো এখন গ্রামগঞ্জে ঘরে ঘরে পৌঁছে, কিন্তু সেটাও কিন্তু খুব একটা তারা দেখে না, বুঝে না। সুতরাং এই জিনিসগুলো প্রচার করার জন্য আমাদেরকেই লাগবে, রাজনৈতিক দলকেই লাগবে। সুতরাং এই সংস্কারের বিষয়টা এবং নির্বাচনের বিষয়টা তারা যদি এরকম মনে করে যে যেটা ববি ভাই বললেন যে উনি তো বেশ কটা মানে আছে তাদের সংস্পর্শে আছেন, বিভিন্নভাবে আলোচনার মাধ্যমে ওনার কাছে যাচ্ছেন, কথা বলতেছেন ওনার দলের প্রধান হিসাবে, তো উনি আরও ভালো জানেন। কিন্তু তাদের যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমরা এভাবে করে যে আমরা যতদিন থাকতে পারি বা তাদের যদি অন্য রকমের উদ্দেশ্য থাকে তাহলে আমার মনে হয় সেটা ভুল করতেছেন ওনারা। কারণ জনগণ কিন্তু নির্বাচন চাচ্ছে এবং আমি মনে করি যে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলছেন, পরবর্তীতে উনি আবার একটু বলছেন যেটা মার্চ পর্যন্ত নাকি যেতে পারে, জুনও বলেছেন। তাহলে এক্স্যাক্ট কোনটা আসল কোনটা সেটা তো আমাদের জানতে হবে। তা এখন এই যে সংস্কার কমিশনের প্রস্তাব মাত্র 6টা হয়েছে, আরও আছে সংস্কার, তারা তো এখনও প্লেসই করে নাই। তো সেগুলো করতে করতে আমার মনে হয় যে এই 6-7 মাস তো আমার মনে হয় চলে যেতে পারে এইগুলা নিয়ে এই করতে করতে। সেই ক্ষেত্রে আবার এই স্থানীয় নির্বাচনের কথাও মাঝে মাঝে শোনা যাচ্ছে, সেটাও যদি আবার তারা চিন্তা করে তাহলে তো আরও 2 বছর সময়ের ব্যাপার দেখা যাচ্ছে। সুতরাং এখন এই জিনিসগুলো সরকার পরিষ্কার না করলে সাধারণ মানুষের ভিতরে বা দলগুলোর ভিতরে যে একটা মানে আনরেস্ট সৃষ্টি হয়েছে, জনগণের ভিতরে যে আনরেস্টের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে আবার একটা বুমেরাং হইতে পারে। যে আমি আসছি আবার আপনার কাছে মিস্টার ববি হাজাজি, এমনিতে এর আগে আপনার সঙ্গে যখন আমরা কথা বলেছি আপনি বিভিন্ন সময় সরকারের সক্ষমতা, দক্ষতা, যোগ্যতা এবং তাদের পারফরমেন্স নিয়ে অনেক আলোচনা করেছেন। ইতিমধ্যে সরকারে কিছু ইনক্লুশন হয়েছে নানা পর্যায়ে অনেক বেশি হয়েছে, উপদেষ্টা পর্যায়ে ছোটোখাটো অদল বদল হয়েছে। আপনি কি দেখছেন যে তাদের পারফরমেন্সের কোনো ঊর্ধ্বগতি? দেখেন যে জিনিসগুলো সিলু ভাই, অ্যাগেন অনেস্টলি স্পিকিং, সরকারের ফোকাস থাকা উচিত, আমার ধারণা হিসেবে আমি বলছি, সরকারের ফোকাস থাকা উচিত যে কোন জায়গাগুলোতে ওনারা আরেকটু ভালোভাবে কাজ করতে পারলে আরও শীঘ্রই সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচন ওনারা জনগণকে দিতে পারবেন। তো সেই জায়গাগুলো হিসাবে আপনার আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশন, সেক্রেটারিয়েট, অ্যাডমিনিস্ট্রেশন, এই জায়গাগুলোতে ফোকাস করার প্রয়োজন অনেক বেশি। আপনি যে এডিশনগুলোর কথা বলছেন, গত কয়েক মাসে যে এডিশনগুলো হয়েছে, হ্যাঁ, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি বেড়েছে, কিন্তু বেশিরভাগ সময় দেখেছি যে এই জায়গাগুলোতে বড়ভাবে বাড়েনি। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেই দুটো জায়গায় বারবার যে দাঁড়াচ্ছে সেটা হলো কমার্স এবং ল এনফোর্সমেন্ট, এই দুটো জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন বারবার যে দাঁড়াচ্ছে। এবং এই দুটো জায়গায় অনেক বড় কোনো ইনক্লুশন অন্তর্বর্তীকালীন সরকারের হয়নি। এবং আমি যেটা মনে করি যে শুধু যে ইনক্লুশন দিয়েই মানে পরিধি বাড়িয়েই ভালো কিছু করা যেতে পারে তা না, এই পরিধিতেও, কারণ এগেন অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সময়সীমাটাও ছোট হবার কথা, সো তাদের অনেক পরিধির প্রয়োজন নেই। তাদের যেটা প্রয়োজন হলো এফিশিয়েন্টলি এই সময়টায় কাজগুলো করা। তো 7 মাসে ওনারা যত এফিশিয়েন্টলি করতে পারতেন, ওনারা চেষ্টা করেছেন, নিশ্চয়ই তার জন্য ওনাদেরকে সাধুবাদও জানাই, কিন্তু যত এফিশিয়েন্টলি করতে পারতেন তত এফিশিয়েন্টলি করা হয়নি। তো এই যে এখনো আইন শৃঙ্খলা নিয়ে আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই, আমরাও রাজনীতির মাঠে অনেক প্রশ্নের সম্মুখীন হই, কারণ জনগণ আমাদের প্রতিও আঙ্গুল তুলে যে আমরা কি করছি, আমরা কিভাবে তাদের সেফটি সিকিউরিটির জন্য কাজ করছি। তো আসলে সেফটি সিকিউরিটি তো রাজনৈতিক দলের কাজ না ভাই, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের কাজ, যেটা এখন অন্তর্বর্তীকালীন সরকার। সো এই জায়গা থেকে ওনাদের ফোকাসগুলো বারবার এমনভাবে মনে হচ্ছে যে আসলে সত্যি কথা বলতে কি, আপনার যখন এই যে সংস্কার নিয়ে ভাই ও শাহিন ভাই সংস্কার নিয়ে কথা বল, এবং জনগণ স্পেশালি ঢাকার শিক্ষিত সমাজ বা শহুরে শিক্ষিত সমাজ, তারা বড়ভাবে সংস্কার চান, আমরা নিজেরাও বড়ভাবে সংস্কার চাই, কিন্তু সংস্কার কে করবে, কোন সংস্কারগুলো আসলে হবে,
কোন সংস্কারগুলো আসলে জনগণ চায়, এগুলো কিন্তু বড় দাগের বড় প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু কোনো উত্তর আসেনি এখনো। কারণ বড় দাগে জনগণ কি সংস্কার চায় এটা যদি জানতে চাই তাহলে আমাদের জনগণের কাছে যেতে হবে, আর জনগণের কাছে যাওয়ার একটা মাত্র উপায় ভোট। এখন পর্যন্ত আমরা এই যে সংস্কার কমিশনও যা কথা বলছি, এই সবই কিন্তু ঢাকার খুব গণ্ডির ভেতরে কিছু শিক্ষিত ভদ্রলোক, ইফ ইউ উইল, আমরা অল্প কিছু, হয়তো কয়েক হাজার বা খুব বেশি হলে কয়েক লাখ, যারা আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি, এরা আমরা নিজেরা মিলে বাংলাদেশের ভালো কি হতে পারে এই ভবিষ্যৎ নির্ণয় করতে চেষ্টা করছি। কিন্তু একই সাথে একই গলায় আমরা বলছি আমরা গণতন্ত্রে বিশ্বাসী। দুঃখজনক ব্যাপারটি এটা কি যে ঢাকার শহুরে সমাজে আমি অনেককে এখন দেখছি এই ধরনের কথা বলতে, যে আমরা ইউনূস সাহেবের সরকার 5 বছর দেখতে চাই, ইউনূস সাহেবের সরকার অনেক দিন দেখতে চাই। মানে ওনারা ওই পয়েন্টটা ভুলে যায়। ইউনূস সাহেবকে আমি নিজে অনেক সম্মান করি। এগেন আমি আপনার সত্যি হয়তো বলেছি যে আমি কিন্তু জুলাইয়ের 19 তারিখ থেকে দৌড়াদৌড়ি করছিলাম যে এই সরকার পড়লে যেন ইউনূস সাহেব দায়িত্ব নেন। সো তখন থেকে আমি যোগাযোগ স্থাপনের কাজ ওনার সাথে শুরু করতে চেষ্টা করেছিলাম। তো সো আমি নিশ্চয়ই চাই, আমি আমার অনেক আস্থা আছে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে, কিন্তু তাই বলে আমি রাজতন্ত্রে বিশ্বাসী না, আমি গণতন্ত্রে বিশ্বাসী। রাজা ভালো মন্দ, ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি, এটাতে আমার কিচ্ছু আসবে যাবে না। আমি নিজেও আমাকে রাজা বানাতে চাইলেও আমি সেটাতে বিশ্বাসী না, আমি গণতন্ত্রে বিশ্বাসী। সো যদি আমি গণতন্ত্রে বিশ্বাসী হই তাহলে যে দায়িত্বে আছে সে যত ভালো হোক ভাই, জনগণের নির্বাচিত না হওয়া পর্যন্ত এইটা আমি লং টার্ম দেখতে চাই না। এবং যদি বাংলাদেশের জনগণের জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মানে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যদি রাইট ব্যক্তি হন এবং উনি নির্বাচনে যাবেন এটা উনি পরিষ্কার করেছেন, সেটা ঠিক আছে। কিন্তু যদি জনগণ এইভাবে একটা ম্যান্ডেট দেয় যে আপনাদেরকে নির্বাচিত করছি কিন্তু আপনারা ডক্টর ইউনূসকে সাথে রাখবেন, কথার কথা, এই ধরনের একটা ম্যান্ডেট, এবং এই ধরনের ম্যান্ডেট জনগণ খুব সহজে দিতে পারে, তাদের ভোটের মাধ্যমেই দিতে পারে, এটাও যদি দেয় তখন আমরাও এরকম একটা প্রক্রিয়া আনতে পারি যে উনি থাকবেন। কিন্তু আসলে জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে না যেয়ে আপনি জনগণের নাম নিয়ে যত কথাই বলেন না কেন, আপনি আসলে জনগণের কথা জানেন না। দেখেন 15.5 বছর কিন্তু শেখ হাসিনা সরকার চালিয়েছে জনগণের নাম দিয়ে, যে সে জানে জনগণ কি চায় বা তার লোকজন জানে জনগণ কি চায়। এটা সত্যি না তো ভাই। আরেকটা জিনিস শাহিন ভাই বললেন, বা আমাদের দেশে অনেকে না সবাই সবসময় বলে থাকেন যে এনসিপি ছাত্রদের দল। আমি জাস্ট একটা জিনিস পরিষ্কার করতে চাই, এনসিপি ছাত্রদের দল না। এনসিপি নতুন একটা দল যেটা তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটা সংগঠন ছিল, সেই সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের অনেকে মিলে এই দলটা তৈরি করেছে। এটা ছাত্রদের দল না। কারণ আপনার জুলাই আন্দোলনেও যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় তো দিয়েছে, তার বাইরে জুলাই 18, 19, 20 মানে যারা আসলে টেনে নিয়ে এটাকে বাস্তবায়ন করেছে, সফলতা দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, কলেজ স্কুলের ছাত্রছাত্রী, তাদের কে আছে এই এনসিপি দলে? মানে আমরা এমনও দেখেছি, আমি যদি তখন দেশে ছিলাম না, বাট আমি এমনও দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা একদম সম্মুখ ভাগে ছিল জুলাই আন্দোলনে, অনেকে যাদের সাথে আমি মার্চ করেছি, কারণ আমি বোধহয় বাংলাদেশে একমাত্র যে রাজনৈতিক দলের সাথেও সম্মুখ ভাগে মার্চ করেছি, ছাত্রদের সাথেও সম্মুখ ভাগে মার্চ করেছি, এবং আমার সাথে যারা ছিল এবং আহতও হয়েছেন তাদেরকে আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে দাবি জানাতে যে এই নতুন দলে যেন তারাও সম্পৃক্ত থাকে, কারণ তারা ওই আন্দোলনের সম্মুখ ভাগে ছিল এবং তাদের সাথে মানে তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি। সো সেই দলকে আপনি আর যাই বলেন ভাই ছাত্রদের দল বলতে পারেন না, এটা একটা সংগঠনের দল, এবং ওইখানে ছাত্র ছিল, দ্যাটস ট্রু, এবং অনেকে হয়তো ছাত্র ছিল না, রিসেন্টলি ছাত্রত্ব শেষ করেছে, কিন্তু ছাত্রদের দল হিসেবে এনসিপি কে আপনি আখ্যায়িত করতে পারেন। এটা আপনারা সবাই বলেন বা যেই বলেন, তো কোনো রাজনৈতিক দল হতে পারে না, আজ যে ছাত্র কালকে সে ছাত্র নেই। এক্স্যাক্টলি। তবে আমি যেটা বলতে চেষ্টা করছি যে ছাত্র, এগেন জুলাইয়ের আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, শুধু রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, শুধু রিকশাওয়ালা ভাই বা শ্রমিক ভাইদের আন্দোলন ছিল না, আপমর জনগণের আন্দোলন ছিল। এর জন্য আমরা এটাকে গণ আন্দোলন বলি। এই গণ আন্দোলনেও যে ছাত্ররা সম্মুখভাগে ছিল, আত্মত্যাগ করেছেন, তারা এই দলে অনেকেই বা বেশিরভাগ, ইফ নট কেউই, অলমোস্ট নাই, হাতে গোনা কয়েকজন যারা তখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা কয়েকজনই আছেন। সেটাকে কোনোভাবে ছাত্রদের দল হিসাবে আখ্যায়িত করা যায় না, এটা জাস্ট আমি পরিষ্কার করতে চাই। ধন্যবাদ। না ঠিক আছে, ফাজাজ ভাইয়ের কথা ঠিক, এটা আসলে ছাত্র ওরা আমিও আমার রিকালেক্ট হচ্ছে, ওরা নিজেরাও কিন্তু বলছে এটা কিন্তু ছাত্রদের দল না। আর এখন কিন্তু ওরাও কিন্তু বলছে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যে সংগঠনটা ছিল সেটা এখন নাই, সেটা আছে,
সেটা এখন আছে তাদের। মানে তারা যেটা বলছে যে তারা জাতীয় নাগরিক কমিটিও থাকবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও থাকবে, দলও ওই থাকবে, দুটো আবার দলও আলাদাভাবে থাকবে, দলের আলাদা ছাত্র সংগঠনও থাকবে, কিন্তু এই দুটো এখন প্রেসার গ্রুপ হিসেবে থাকবে। এই প্রেসার গ্রুপের মানে কি এটা ভাই আমাকে জিজ্ঞেস করেন, আমি আসলে এবং একই ব্যক্তি। এখন আমি সেটাই আমি আপনার প্রশ্নটা করলাম যে এখন তাহলে তারা যারা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ছিল তারা এখন চলে গেছে এনসিপিতে বেশিরভাগ। এখন তাহলে বৈষম্য আন্দোলনের নেতারা এখন অনেকেই এনসিপিতে। তা এখন বৈষম্যের নেতা কারা, তাদের ভিতরেই কারা, এখনও কিন্তু এটা আমার কাছে মানে আমি ক্লিয়ার না, পরিষ্কার না। তা এখন যেটা বলছে তারা একটা প্রেশার গ্রুপ, তারা প্রেশার গ্রুপে ঠিক আছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছে। তাদেরকে এবং প্রশাসন তাদেরকে খুব বেশি মূল্যায়ন করে, ওনাদেরকে খুব লোকাল লেভেলে রাইট খুব মূল্যায়ন করে। সব লেভেলেই আমি বললাম, উনি যেটা বলছেন হয়তো ওনার এক্সপেরিয়েন্স, আমার এক্সপেরিয়েন্সটা যেটা বলতেছি, সেন্ট্রালি তো করেই সেটা বোঝাই যায়। হ্যাঁ, মিটিং মিছিলে বা বিভিন্ন কর্মকাণ্ডে, বিভিন্ন মিটিং টিটিংয়ে, উপজেলা লেভেলে সব কিছুই তাদেরকে তাদের প্রাধান্য দেওয়া হয়। এবং তাহলে বোঝা যাচ্ছে যে ওই যে বইভাই যেটা বললেন যে পৃষ্ঠপোষকতাটা যেটা, তো এরকমও শোনা যাচ্ছে যে কোনো যে 1500 কোটি টাকার কথা বা আরও এরকম টাকাটা অনেক কিছু ব্যাপার স্যাপার শোনা যাচ্ছে, বিভিন্নভাবে শোনা যাচ্ছে। এগুলাও কিন্তু আসলে মানে একটা মানে আমাদের এই নতুন দলের জন্য কিন্তু একটা মানে কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে এইগুলা প্রশ্নগুলো যে আসতেছে, এই প্রশ্ন তো জনগণ আজকে হোক কালকে হোক করতে হবে। আর যেটা বললো যেটা যে আমাদের তো সব কিছু আলটিমেটলি তো যাইতে হবে জনগণের কাছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে যদি আমরা রাখি, ওই জনগণের কাছে যাইতে হবে। আমাদের সংস্কার যেটা করি, আমরা সংবিধান উল্টাবো, সেটাও জনগণের কাছে যেতে হবে। আমরা এই সরকারের যা কিছু করব, আমরা এখান থেকে যা করব সব জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই জনগণের ম্যান্ডেটটা যত তাড়াতাড়ি নেওয়া যাবে আমাদের জন্য তত মঙ্গল হবে, আমাদের দেশের জন্য তত মঙ্গল হবে, আমাদের মানে সার্বিক যে আমরা যে 17 বছর যাবৎ যে একটা আন্দোলন করতেছিলাম এটা ভোটের অধিকারের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য, জনগণ একটা সঠিকভাবে তার নিজের ভোটটা নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, সেই পরিবেশটা আমার মনে হয় যে এখন আছে। ওনারা যত দ্রুত সম্ভব এই পরিবেশটার মধ্যে ইনভলভ হোক, আমাদের জনগণ নির্ধারণ করুক কে আগামীতে দেশ চালাবে। ববি হাজাস, ক্লোজিং রিমার্কস। আমি আশাবাদী থাকতে চাই যে আমরা ডিসকাশনসের মাধ্যমে, ঐক্যমত্য কমিশনের সাথে ডিসকাশনসের মাধ্যমে খুব শীঘ্রই একটা জায়গায় পৌঁছতে পারবো যেখানে আমরা পরিষ্কার করতে পারবো কোন সংস্কারগুলো আমরা নির্বাচনের আগে দেখতে চাই, কোন সংস্কারগুলো আমরা পুরোপুরিভাবে দেখতে চাই, এবং নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলো মানে যারা নির্বাচিত হবে তারা দায়িত্ব নিয়ে কোন সংস্কারগুলো করবে। এবং এটার ঐক্যমত রিচ করার সাথে সাথে অন্যদিকে কিন্তু নির্বাচনী কাজ চলছে। মানে আমি কয়েক দফা আপনার নির্বাচন কমিশনের যারা দায়িত্বরত আছেন তাদের সাথে কয়েকবার বসার সুযোগ হয়েছে, কয়েক দফায় বসার সুযোগ হয়েছে, এবং তাদের কাছ থেকে আমি যা জানতে পেরেছি যে তারা মানে ওই অক্টোবরের পর আমরা চাইলেই, মানে এগেন সরকার চাইলেই অক্টোবরের পর যে কোনো সময় নির্বাচন কল করতে পারে, নির্বাচন দিতে পারে। তার মানে তার প্রস্তুতি, জি তাদের প্রস্তুতি এমন আছে এবং এমন চলছে যে অক্টোবরের পর যে কোনো সময় তারা নির্বাচন সরকার বললেই দিতে পারবে। সো ওইভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যদি ডিসেম্বরেও করি, তাহলে আমি আশাবাদী যে আমরা সুন্দরভাবে ডিসেম্বরে বাংলাদেশের জনগণকে সুন্দর একটা নির্বাচন দিতে সক্ষম হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, মানে আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টা উনি চান ডান, বাকি যারা দায়িত্বে আছেন তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন যেন এটা আসলেই সুন্দরভাবে দেওয়া যায়। এটা নিয়ে আমি আশাবাদী থাকতে চাই। মিস্টার শাহনুরুল কবির সাহেব, তার পাশাপাশি যেটা নির্বাচনের পাশাপাশি আমাদের যেটা নির্বাচন করতে গেলে আমাদের নির্বাচন কমিশন বলতেছেন যে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং প্রস্তুতি এর ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে। তারা দ্রুত কাজ করতেছে, যা যা দরকার তারা ইতিমধ্যে বাজেটও চেয়েছেন যে কত টাকা লাগতে পারে, এবং তারা এটাও বলেন যে আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে প্রস্তুত না, এরকম বিষয়টা। আর মূল জিনিসটা যেটা হচ্ছে এখন একটা নির্বাচন করতে গেলে যে আমাদের সারা বাংলাদেশের নির্বাচন একদিনে হবে, যেখানে যে মূল আইন শৃঙ্খলার বিষয়টা, আমাদের বর্তমান যে আইন শৃঙ্খলার পরিবেশটা, আইন শৃঙ্খলার পরিস্থিতিটা, সেটার আরও অনেক অনেক
উন্নতি করতে হবে, পরিবর্তন করতে হবে। আমাদের এই যে পুলিশ বাহিনীর যে অবস্থাটা, এটাকে উন্নত করতে গেলে চেষ্টা করতেছে সরকার, অনেক রকমের চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। তারা অনেকটা মানে এখনও তারা ওইভাবে সচল সক্রিয় হইতে পারতেছে না। সেখানে অন্যভাবে তারা এটা ব্যবস্থা নিতে পারে সরকারিভাবে। মনে করেন যে আপনার বিভিন্নভাবে বিভিন্ন ফোর্স আছে, আমাদের বিভিন্ন ফোর্স আছে, তাদেরকে আইনে এখানে কাজে লাগাইতে পারে, ডেপুটেশনে বা বিভিন্ন সরকারিভাবে যে কোনো কিছু সরকার তাহলে সবই পারে। তো এখন এখানে পুলিশ কাজ করতেছে না বা কাজ করতে পারতেছে না বা চাইলেও পারতেছে না, তাদেরকে কাজ করানোর জন্য আমাদের অন্যান্য বাহিনী আছে, অন্যান্য বিজেপি আছে, ওই র্যাব আছে বা অন্যান্য বিভিন্ন আছে, তাদেরকে থেকে আমরা বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, বিভিন্নভাবে আমরা আইনা তাদের কাজে লাগাইতে পারি। এবং তাদেরকে কাজে লাগালে আমাদের আইন শৃঙ্খলা যত তাড়াতাড়ি উন্নতি হবে, আইন শৃঙ্খলা যত দ্রুত উন্নতি হবে, তত আমাদের এই নির্বাচনের কাজ আগাবে এবং কাজ আগায় নিয়ে যাবেন। পাশাপাশি আইন শৃঙ্খলার উন্নতি না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে নির্বাচন একটা চরম মানে রিস্কের মধ্যে থেকে যাবে। এটাকে করতে হলে এখন সরকারের চিন্তা করতে হবে যে আমাদের নির্বাচনটা কিভাবে আমরা সুষ্ঠু সুন্দরভাবে করতে পারি। এই পুলিশের সাথেও আরও কিছু আমরা অক্সিলারি আইনে যোগ করে দিতে পারি কিনা, দিলে আমার মনে হয় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব দ্রুতই উন্নতি হবে। অনেক ধন্যবাদ মিস্টার ববি হাজ্জাজ এবং মিস্টার শাহনুরুল কবির শাহীন। দর্শক, কথা হচ্ছিল দেশের সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। আমার দুই অতিথি গণতন্ত্রের উপরে জোর দিয়েছেন, অর্থাৎ গণতন্ত্রে উত্তরণের যে প্রক্রিয়া সেটাকে নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের প্রত্যাশা, সেটা হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। সংস্কার প্রয়োজন, সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় হতে পারে, নির্বাচনের আগে কিছু হবে, পরে হবে এবং এটা চলতেই থাকবে। এবং যে সাংবিধানিক সংস্কারগুলো দরকার সেটা অবশ্যই এটা সংসদকে করতে হবে এবং সেখানে যদি গণপরিষদও দরকার হয় সেটাও আসলে রাজনৈতিক দলের সিদ্ধান্ত বা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে, বা সংসদও সিদ্ধান্ত নিতে পারে যে তারা মাঝখানে সংবিধান সংশোধনের জন্য কোনো গণপরিষদ নির্বাচন করবেন কিনা। কিন্তু এর বাইরে গিয়ে আসলে অন্য কোনো এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করলে সেটা আসলে নতুন সংকট তৈরি করবে। ইতিমধ্যেই বাংলাদেশ রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এবং বৈদেশিক সম্পর্কের দিক থেকে নানা সংকটের মধ্যে আছে। কাজেই জনপ্রতিনিধিদের কাছে যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে, এমনকি যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের জন্য মঙ্গলজনক হবে। আমার সঙ্গে থাকবার জন্য, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।